লিখতে পারবে না তখন আমাকে একটু জানাতে হবে, ঠিক আছে? ওকে জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা পড়তে যাচ্ছিলাম আচ্ছা আমরা পড়তে চাচ্ছিলাম হচ্ছে রিস্টপ পড়তে চাচ্ছিলাম, তাই না? হ্যালো হ্যালো জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা খুব তাড়াতাড়ি চলে যাব। হ্যাঁ, এগুলো তো অনেকবার পড়েছি। জাস্ট তাড়াতাড়ি তোমরা যে স্ক্রিনশটটাকে তোমরা যে ক্যাপচার করে নাও, যে সেভ করে ফেলো, সেভ করে ফেলবা। খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমরা চলে যাব। হ্যাঁ, তো দিস দ্য রিস্টপ, এরকম একটা ছবি তোমাদের ইয়েতে আসবে, পরীক্ষায় আসবে। হোয়াট হ্যাপেন, আমি কেন wrist drop, it's a medical condition in which the wrist and the fingers cannot extend due to injury to the radial nerve, resulting paralysis of the extensor muscles of the hand. এটা জানো তোমরা সব, এগুলো জাস্ট তোমরা মানে সেভ করে নাও আর কি। হ্যাঁ, আমরা আগায় যাচ্ছি। দিস ইজ দ্য ব্রাকিয়াল প্লেক্সাস, রেডিয়াল নার্ভ কোথায় এনজয় পোস্টেরিয়র কর্ড থেকে রেডিয়াল নার্ভটা আসে। ওকে, আর কজেস অফ দ্য কোর্স অফ দ্য রেডিয়াল নার্ভ, এটা তো এখন আর বলার দরকার নাই। কোর্স অফ রেডিয়াল নার্ভ ওটা কন্টিনিউস হচ্ছে যে পিন, যে পোস্টেরিয়র নার্ভ হিসেবে যে আসে এলবো থেকে, এলবোর সামনে দিয়ে, এটা অনেকবার বলেছি। তারপর রেডিয়াল নার্ভ আমরা বলেছি যে হাই রেডিয়াল নার্ভ পালসি, এখানে দেখো যে এক্সিলা থেকে ও ব্রাঞ্চ দিয়ে দেয়, লং অ্যান্ড মিডিয়াল হেড অফ ট্রাইসেপসে দিয়ে দেয়। তো এই জন্য যে যদি রেডিয়াল নার্ভটা পালসে যে এখন যে এখানে রেডিয়াল নার্ভের এক্সিলাতে এই দুইটা ব্রাঞ্চ হচ্ছে যে ব্রাঞ্চ টু লং and medial head of triceps, ওকে। তো এখানে ইনজুরি হতে হবে হাই রেডিয়াল নার্ভ পালসিতে, তাহলে এলবো এক্সটেনশন লস হয়ে যাবে। এটাকে আমরা কমনলি বলি যে তোমরা বলেছো যে হাই, এখানে দেখো যে হাই রেডিয়াল নার্ভ পালসি কোথায় হচ্ছে এক্সিলাতে, ভেরি হাই রেডিয়াল নার্ভ পালসি। হাই রেডিয়াল নার্ভ পালসি হচ্ছে যে আপার আর্ম টু এলবো, হ্যাঁ আপার আর্ম টু এলবো। আর হচ্ছে যে লো রেডিয়াল নার্ভ পালসি, এটা হচ্ছে দেখো যে এলবো এই আর কি। রিস্টে যে ওয়াটেনবার্গ সিনড্রোম রিস্ট, ওটা সেন্সরি নার্ভের জন্য, ওটা তোমাকে পড়া লাগবে না। ওকে, তো এটা লাগবে যে লো রেডিয়াল নার্ভ পালসি, হাই রেডিয়াল নার্ভ পালসি এন্ড ভেরি হাই রেডিয়াল নার্ভ পালসি। রেডিয়াল নার্ভ পালসি যে সুপারফিশিয়াল ডিস্ট্রিবিউশন, এটা তোমরা জানো সব। Types such a very high radial nerve injury, high radial nerve injury, low radial nerve injury, palsy, radial nerve injury at the wrist, last এটা লাগবে না, সেন্সরিটা। ওয়াটেনবার্গ সিনড্রোম, ওটা তোমাদের লাগবে না। হাই রেডিয়াল নার্ভ পালসি কি, যে স্যাটারডে নাইট পালসি তোমরা পড়েছো, যে স্যাটারডে নাইটে উইকেন্ডে বারে যে অ্যালকোহল খেয়ে যে পড়ে থাকে, চেয়ারের বারে হাতটা ঝুলিয়ে পড়ে থাকে, তখন এক্সিলায় কম্প্রেশন হয়, নিউরোপ্রেক্সিয়া, ওটাই বাংলাদেশে এটা বলি যে হানিমুন পালসি, যে হানিমুনে যে একজনের হাতের উপর একজন ঘুমিয়ে পড়লো। এই ক্রাচ পালসি, ক্রাচ কখনো এক্সিলায় ভর দিতে হয় না। আমাদের সব পেশেন্ট বা সবাই মনে করে যে ক্রাচে এক্সিলায় ভর দিতে হবে, কিন্তু ক্রাচে এক্সিলায় ভর দেওয়া যাবে না। ক্রাচে হচ্ছে যে হাতের হ্যান্ডেলে ভর দিতে হবে। এক্সিলায় ভর দিলে এক্সিলায় রেডিয়াল নার্ভ পালসি হয়ে যাবে, ডিস্টার্ব হয়ে যাবে, বা অন্যান্য নার্ভগুলো পালসি হয়ে যাবে। এই ক্রাচ পালসি। ক্রাচ পালসিটা বুঝতে পারছো? বলো তোমরা, বুঝতে পারছো ক্রাচ পালসি? জি স্যার। তো ক্রাচে বলতে হবে যে ক্রাচ যখনই কাউকে প্রেসক্রাইব করতে হয় তখনই বলে দিতে হয় যে ক্রাচের যে হ্যান্ডেলে ভর দিবে, এক্সিলায় যাতে কোনো ভর না পড়ে, তাহলে অনেকক্ষণ হাঁটলে ওখানে নিউরোপ্রেক্সিয়া হয়ে যায়। আচ্ছা, এই আর শার্প কাট ইনজুরি, এই আচ্ছা, এইটা হচ্ছে যে স্যাটারডে নাইট পালসি। ঠিক এভাবে ড্রাঙ্ক অবস্থায় এভাবে ঘুমিয়ে পড়লো সারা রাত, তো দেখো যে এক্সিলার মধ্যে যে চেয়ারের হাতলটা লেগে গেছে। তো দ্যাট ইজ দ্য পিকচার অফ স্যাটারডে নাইট পালসি। ওকে, আচ্ছা, এটা যে হাই রেডিয়াল নার্ভ পালসি, কোথায় ইনজুরিটা হয় এক্সিলায়, সেটাই দেখাচ্ছি। আচ্ছা, চলে যাই। আচ্ছা, এই হাই রেডিয়াল নার্ভ পালসিতে যে রিস্ট ড্রপ আর সেন্সরি লস তো ওখানে ওখানে হচ্ছে, এটা তোমরা সবই জানো। হ্যাঁ, সরি, দ্যাট ইজ দ্য ভেরি হাই। এখন আসলাম হাই রেডিয়াল নার্ভ পালসি। এটা যে ডিস্টাল থার্ড অফ হিউমারাস ফ্র্যাকচার, ডিস্টাল থার্ড অফ হিউমারাস, এটা বারবার বলতেছে, হলস্টেইন লুইস ফ্র্যাকচার, ফ্র্যাকচার অফ দ্য হিউমারাস অ্যাট স্পাইরাল গ্রুপ, ওখানে এটা হচ্ছে হাই রেডিয়াল নার্ভ, আর এর আগে ছিল ভেরি হাই।
শার্প কাট ইনজুরি এইসব জায়গায় এখানে রিস্ট ড্রপ হবে, সেন্সরি লস হবে, অ্যানাটমিক্যাল স্ন্যাপ বক্সে সেন্সরি লস হয়ে যাবে এই, কিন্তু এলবো এক্সটেনশন ইনট্যাক্ট থাকবে। ওকে, তো হলস্টেইন লুইস ফ্র্যাকচার এটা তোমাদের জানলেও হবে না জানলেও হবে, একটাই যে ফ্র্যাকচার ডিস্টাল থার্ড অফ হিউমারাস। এই এখানে এটা যে স্পাইরাল গ্রুপে যদি রেডিয়াল নার্ভ ইনজুরিটা হয়, দ্যাট ইজ দ্য হাই রেডিয়াল নার্ভ পালসি। এই যে ফ্র্যাকচার হয়ে গেল স্পাইরাল গ্রুপে, কোন কোন মাসল প্যারালিসিস হয়ে যাচ্ছে, তো ব্র্যাকিওরেডিয়ালিস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস ব্রেভিস, পোস্টেরিয়র ইন্টারস্টিয়াস নার্ভ পিন আর কি, তারপর সুপারফিশিয়াল সেন্সরি ব্রাঞ্চ। এই এক্সটেন্সর ব্র্যাকিওরেডিয়ালিস, এক্সটেন্সর কার্পি রেডিয়ালিস লঙ্গাস এন্ড ব্রেভিস কে সাপ্লাই দেওয়ার পরই রেডিয়াল নার্ভটা ইন ফ্রন্ট অফ দ্য এলবো দুইটা ভাগ হয়ে যায়, একটা হচ্ছে মোটর, একটা সেন্সরি। সেন্সরিটা সুপারফিশিয়াল সেন্সরি রেডিয়াল নার্ভ, আর মোটরটা হচ্ছে পোস্টেরিয়র ইন্টারস্টিয়াস নার্ভ যে পিন। এই হাই রেডিয়াল নার্ভ ইনজুরিতে রিস্টপ হয়ে যাবে। আচ্ছা, আর দি হলস্টেইন লুইস ফ্র্যাকচার যেটা বলছিলাম বারবার, যে ফ্র্যাকচার ডিস্টাল থার্ড অফ হিউমারাস, তো ওখানে ফ্র্যাকচার হলে এরকম রিস্টপ হয়ে যাবে। তো এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে রেডিয়াল নার্ভটা কোন জায়গাটায়, যে ঠিক ফিক্সড পার্ট যেটা হচ্ছে যে রেডিয়াল গ্রুভ থেকে জাস্ট বের হয়ে আসছে সফট টিস্যুতে, ওই জায়গায় ইনজুরি হলে, ওই জায়গায় ফ্র্যাকচার হলে রেডিয়াল নার্ভটা সহজে ইনজুরি হয়। ওই জায়গায় ফ্র্যাকচারটাকে হলস্টেইন লুইস ফ্র্যাকচার বলে। এই নামটা তোমার জানা লাগবে না, হলস্টেইন লুইস এই নাম তোমার জানা লাগবে না। ওকে, এইটা বলতে পারলেই হবে। এই ডিস্টার্ব হয়ে যায়। আচ্ছা, লো রেডিয়াল পালসি সেটা হচ্ছে যে পোস্টেরিয়র ইন্টারস্টিয়াস নার্ভ পালসি, আর্কেড অফ ফোসা। আর্কেড অফ ফোসাটা এটা অ্যাকচুয়ালি যে রেডিয়াল নার্ভটা ফোরামে ঢুকে কোনখান দিয়ে, যে সুপিনেটর মাসেলের দুইটা হেডের ভিতর দিয়ে ঢুকে যায়, তো ওখানে ওই জায়গাটাকে বলে আর্কেড অফ ফোসা, ওখান দিয়ে ঢুকে যায় আর কি। তো ওই জায়গায় যদি ইন্টারাপ্টমেন্ট হয়, সুপিনেটর মাসেলের দুই হেডের ভিতর দিয়ে যখন যায়, তখন যদি ইন্টারাপ্টমেন্ট হয় তাহলে পিন পালসি হয়ে যাবে বা লো রেডিয়াল পালসি হবে। এই আর ওই জায়গায় যদি এলবোতে যদি ফ্র্যাকচার ডিসলোকেশন হয় অ্যারাউন্ড এলবো, বা মন্টিজিয়া ফ্র্যাকচার কি তোমাদের পড়িয়েছেন? আচ্ছা, লস অর উইকনেস অফ দ্য ফিঙ্গার এক্সটেনশন, বাট রিস্ট এক্সটেন্ড করতে পারবে, এটাই বলছি। এই আচ্ছা, লো রেডিয়াল নার্ভ পালসি, রিস্ট এক্সটেনশন থাকবে কিন্তু ফিঙ্গার এক্সটেনশন হবে না। আচ্ছা, ট্রিটমেন্ট অফ রেডিয়াল নার্ভ পালসি কি? ব্রেস, কক আপ স্প্লিন্ট, ফিজিওথেরাপি, নার্ভ এক্সপ্লোরেশন, রিপেয়ার বা গ্রাফট, আর আরেকটা কি টেন্ডন ট্রান্সফার। ইফ নার্ভ ক্যানট রিপেয়ার্ড or the function cannot be restored, তাহলে টেন্ডন ট্রান্সফার করা যাবে। আচ্ছা, এই পর্যন্ত এই যে রিস্ট অফ স্প্রিন্ট, এটা একটা স্প্রিন্টের ছবি। ইন্টারমেট নিউরোপ্যাথি পরে পড়বো, এটা সেভ করে রাখো, এটা পরে বলতেছি। আচ্ছা, এর আগে রেডিয়াল নার্ভ পর্যন্ত রিস্ট অফ রেডিয়াল নার্ভ পালসি, কারো কোনো কোশ্চেন আছে? বলো। রিস্ট ড্রপের ট্রিটমেন্টটা একটু, ওকে, রিস্ট ড্রপের যে ট্রিটমেন্ট বলেন। আচ্ছা চলে যাচ্ছি। আচ্ছা, ট্রিটমেন্ট হচ্ছে যে বেস কক আপ স্প্লিন্ট। আচ্ছা, তোমরা কি ক্যামেরায় আমাকে দেখতে পাচ্ছ? না স্যার। ও, তাহলে ক্যামেরা কেমনে ওপেন করি? ক্যামেরাটা কেমনে ওপেন করি? এখানে তো ক্যামেরা আগে থেকে তো স্ক্রিনের পাশে যে ভিডিও। ও আচ্ছা, স্ক্রিনের পাশে। এখন আমি এই স্ক্রিন থেকে বের হবো কেমনে? এসকেপ দিয়ে, না? আচ্ছা, তাহলে আমি এখন কি করব, তোমাদের এখানে ঢুকে যাব, স্টার্ট ভিডিও। ইয়েস, এখন আমাকে দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তারপর এখানে আবার কেমন করে আসবো? স্যার স্ক্রিনে দেখা যাচ্ছে স্যার। স্ক্রিনও দেখা যাচ্ছে। এই ঠিক আছে। আচ্ছা, ব্রেস অর কক আপ স্প্লিনটা কি? যে এখানে কি হচ্ছে, আমার হাতটা দেখো রিস্ট ড্রপ হয়ে গেছে,
তো আমরা যদি ভোলার সারফেসে এরকম একটা স্প্লিন্ট দিয়ে রাখি যে হাতটাকে এরকম ধরে রাখবে, দ্যাট ইজ ব্রেস অর কক আপ স্প্লিন্ট। রাতের বেলা আমরা এরকম একটা যে স্প্লিন্ট দিয়ে রাখলাম, ঠিক আছে, হাতটাকে এভাবে একটু ধরে রাখবে, ঠিক আছে। তারপর সেই আঙ্গুলগুলো কাজ করবে, রিস্টটাকে এরকম একটু ধরে রাখলো, যে সেটাই হচ্ছে যে ব্রেস বা এরকম একটা স্প্লিন্ট দিয়ে রাখলাম আর কি। ওকে, আচ্ছা। এখন এখানে দেখো যে স্প্রিং আছে, দেখো যে এই জায়গায় স্প্রিং আছে। স্প্রিং কেন আছে? যে ও তো এক্সটেন্ড করতে পারে না, স্প্রিং গুলো এক্সটেন্ড করে রেখে দিবে। আর যে সে তো ফ্লেকশন করতে পারে, তো স্প্রিং এর এগেইনস্টে ফ্লেকশন করতে পারবে, কাজের সময় সে ফ্লেকশন করে কাজ করতে পারবে। কিন্তু যখন হাত থেকে রেস্টিং পজিশনে চলে যাবে, তখন এই স্প্রিং গুলো এক্সটেন্ড করে রেখে দিবে, ঠিক আছে? আন্ডারস্ট্যান্ড না? জি স্যার। এটা যে ডাইনামিক কক আপ স্প্লিন্ট আর কি, কক আপ স্প্লিন্ট ও ডাইনামিক কক আপ স্প্লিন্ট। এই আচ্ছা। আর ফিজিওথেরাপি, ফিজিওথেরাপি কি? যে এক্সারসাইজ সে এক্সটেনশন করতে পারে না, তাকে এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজ করলে কি হবে? জয়েন্ট গুলো নরম থাকবে। আদারওয়াইজ এক্সটেন্ড করতে পারছে না, যদি আমি এক্সারসাইজ না করি, জয়েন্ট গুলোকে প্যাসিভলি মুভমেন্ট না করাই, অ্যাক্টিভ মুভমেন্ট তো লস হয়ে গেছে, প্যাসিভলি মুভমেন্ট যদি না করাই, তাহলে জয়েন্ট গুলো স্টিফ হয়ে যাবে, আর এক্সটেন্ড হবে না আর কি। আন্ডারস্ট্যান্ড? এই জন্য ফিজিওথেরাপি কন্টিনিউয়াস রাখতে হবে। তারপর নার্ভটাকে এক্সপ্লোর করে নার্ভটাকে রিপেয়ার আর গ্রাফট করা যেতে পারে। নার্ভটা যেখানে ইনজুরি হয়েছে, শার্প কাট ইনজুরি, তাড়াতাড়ি পেশেন্ট আসলে একদিনের মধ্যেই ও নার্ভটাকে এক্সপ্লোর করে নার্ভকে রিপেয়ার করা যেতে পারে। অথবা একটা লং সেগমেন্ট নার্ভ ইনজুরি হয়ে চলে গেছে, লস হয়ে গেছে, মাথা আসছে না, স্পেশালি যে স্পাইরাল গ্রুপে, ওখানে নার্ভটা খুব টান থাকে, ওখানে মাথায় আসছে না, তখন পা থেকে স্পেয়ার নার্ভ নিতে পারি আমরা, যে সুরাল নার্ভ আমাদের খুব বেশি কাজে লাগে না সুরাল নার্ভটা। তো পা থেকে সুরাল নার্ভটা হারভেস্ট করে ওই সুরাল নার্ভ ইন্টারপোজিশনাল রেডিয়াল নার্ভের প্রক্সিমাল ডিস্টাল পার্টে ইন্টারপোজিশনাল গ্রাফট দিয়ে দেওয়া যায়, সেটাকে নার্ভ গ্রাফট বলে। তো নার্ভ এক্সপ্লোরেশন, রিপেয়ার, নার্ভ গ্রাফট। এই টেন্ডন ট্রান্সফার, যখন হচ্ছে যে লেট কেস অর মানে মাসেল গুলো প্যারালাইসিস হয়ে গেছে, মাসেল গুলো মরে গেছে, নিউরোমাসকুলার জাংশন মরে গেছে, নার্ভটাকে রিপেয়ার করা যাচ্ছে না, রিপেয়ারেবল না, তখন আমরা করব টেন্ডন ট্রান্সফার। তো টেন্ডন ট্রান্সফার একটা বড় টপিক, এটা তোমাদের ওভাবে লাগবে না, শুধু একটু জেনে রাখো কোন টেন্ডন ট্রান্সফার করব। আমিনুল ইসলাম বলো, কোন টেন্ডন ট্রান্সফার করব? আমিনুল ইসলাম। স্যার স্যার কোন টেন্ডন ট্রান্সফার করব? স্যার মনে হচ্ছে না। আচ্ছা, যে টেন্ডন কাজ করতেছে তাকে ট্রান্সফার করব, বাস, সহজ কথা। কোন টেন্ডন ট্রান্সফার করব? যেই টেন্ডনটা কাজ করতেছে। রেডিয়াল অফ ইনজুরিতে যেই টেন্ডন গুলো কাজ করতেছে না, তাদেরকে ফাংশন দেওয়ার জন্য যেই টেন্ডন কাজ করতেছে তাকে ট্রান্সফার করব। কোন টেন্ডন কাজ করতেছে? ফ্লেক্সর গুলো কাজ করে। ইয়েস, ফ্লেক্সর গুলো কাজ করে। মিডিয়ান এন্ড আনলার নার্ভ যাদেরকে সাপ্লাই দিচ্ছে সেগুলো কাজ করতেছে, তাহলে তাদেরকে ট্রান্সফার করে দিব এক্সটেন্সর সারফেসে, তারা এখন এক্সটেন্সর সারফেসের কাজ করবে। এরা এতদিন করতো ফ্লেকশন, তো এখন এক্সটেন্সর সারফেসে কাজ করবে। তো ফ্লেক্সর গ্রুপ অফ মাসল যারা কাজ করতেছে তাদেরকে দিব এক্সটেন্সর গ্রুপে। হ্যাঁ, কালকে একটা মেয়ে ছিল না গত ক্লাসে, একটা মেয়েকে আমি খুঁজছিলাম, মেয়েটার নাম কেন কি? হ্যাঁ, ভুলে গেছি। একটা, হ্যাঁ, একটা মেয়ে ছিল না গতকালের ক্লাসে, কিন্তু মেয়েটাকে আমি খুঁজছিলাম, মেয়েটার নাম কি? শতাব্দী। শতাব্দী। শতাব্দী আসছে আজকে? শতাব্দী, না স্যার আসলে আজকেও নেই শতাব্দী? কেন, ওর কি হয়েছে? না স্যার। শতাব্দী নাই। আচ্ছা আচ্ছা, শতাব্দী নাই, ঠিক আছে, ওকে। রামিসা বলো, রামিসা বলো যে
আমরা কি বললাম তুমি কি বুঝতে পারলা? যে টেন্ডন ট্রান্সফার, আমরা কোন টেন্ডন ট্রান্সফার করব? যে টেন্ডন গুলো কাজ করতেছে। রেডিয়াল নার্ভ ইনজুরি, তো আমাদের এসেন্সিয়াল গ্রুপে টেন্ডন গুলো কাজ করতেছে না, রিজ ড্রপ হয়ে আছে, তাহলে আমরা টেন্ডন ট্রান্সফার করতে পারি যেগুলো কাজ করতেছে, যেমন মিডিয়ান নার্ভ, আলনার নার্ভ, যে টেন্ডন গুলোকে সাপ্লাই দিচ্ছে, তাই না? এই কথাটা কি বুঝতে পারছো? এই কথাটা বুঝতে পারলেই চলবে। বুঝতে পারছো? তাহলে যে আমরা যে ফ্লেক্সো টেন্ডন গুলোকে নিয়ে যে ট্রান্সফার করব, তো ফ্লেক্সো কাকে নিব বলো তো? একটা কমন সেন্স একটা কথা বলো তো, যে কোন ফ্লেক্সো টেন্ডন কে নিব, মানে ইন জেনারেল বলো, নাম বলার দরকার নেই, ইন জেনারেল যে কোন ফ্লেক্সো টেন্ডন কে নিব কোন কাজের জন্য। মানে কি, যে ধরো যে সে ফ্লেক্সো টেন্ডন একটা করতেছে রিস্টকে ফ্লেকশন, একটা করছে ফিঙ্গার ফ্লেকশন, ঠিক আছে? তো ফিঙ্গার ফ্লেকশন, রিস্টকে ফ্লেকশন, আর কি করছে ফ্লেক্সো টেন্ডন গুলো একটা, তোমাদের হিন্টস দিয়ে দিই, একটা হচ্ছে যে প্রোনেশন করতেছে, প্রোনেশন। তাহলে প্রোনেশনের জন্য দুইটা মাসেল আছে, একটা হচ্ছে প্রোনেটর টেরিস, একটা প্রোনেটর কর্ডেটাস, দুইটা মাসেল আছে না, এই দুইটা মাসেল প্রোনেশন করে, প্রোনেটর টেরিস, প্রোনেটর কর্ডেটাস। তো রিস্টকে ফ্লেকশন করতেছে, যে রিস্টের সামনে দিয়ে তিনটা মাসেল রিস্টকে ফ্লেকশন করে, একটা হচ্ছে যে আলনার সাইডে ফ্লেক্সর কার্পি আলনারিস, রেডিয়াল সাইডে ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, মাঝখানে পামারিস লঙ্গাস, এই তিনটা মাসেল রিস্টকে ফ্লেকশন করে। এছাড়া লং ফ্লেক্সর টেন্ডন অফ ফিঙ্গার্স, ফিঙ্গার গুলো যে লং ফ্লেক্সর টেন্ডন, আমার দেখতে পাচ্ছ তোমরা তো, লং ফ্লেক্সর টেন্ডন অফ ফিঙ্গার্স, এরা ফিঙ্গারকে ফ্লেকশন করার সাথে সাথে রিস্টকেও ফ্লেকশন কিছুটা করে। ওকে, তো কোন টেন্ডন আমি নিতে পারি যাতে করে কি হবে আমার? রামিসা বলো তো। হ্যালো, যাতে করে আমার, মানেটা হচ্ছে রামিসা, যে আমিনুলের কাছে একটা পয়সা আছে, আমার কাছে কোনো পয়সা নাই, আমি আমিনুলের পয়সাটা যদি নিয়ে নেই, তাহলে আমিনুল খালি হয়ে যাবে না? আমিনুলের কাছে তো পয়সা থাকবে না, তাই না? কিন্তু তোমার কাছে দুইটা পয়সা আছে, তোমার একটা পয়সা যদি আমি নিয়ে নেই, তাহলে তোমার কাছে একটা থাকলো, আমার কাছে একটা থাকলো, হবে না? আচ্ছা, তাহলে কোন টেন্ডনকে নিব, আমি কি বলতে চাচ্ছি বুঝতে পারছো? যেমন আমি বলেই দিলাম, প্রোনেশন, এই যে এটা হচ্ছে প্রোনেশন, প্রোনেশন করতেছে ফোরামে দুইটা মাসল, একটা হচ্ছে পয়েন্টার টেরিস, একটা পয়েন্টার কর্ডেটাস, তাহলে দুইটা মাসল প্রোনেশন করতেছে, তাহলে আমি একটা মাসলকে নিতে পারি, তাহলে একটা মাসলকে নিলেও তার প্রোনেশনটা ইনট্যাক্ট থাকবে। আন্ডারস্ট্যান্ড? দ্যাট ইজ কল্ড স্পেয়ারেবল মাসল। স্পেয়ারেবল মানে ফ্লেক্সর গ্রুপের ওই মাসল গুলোকে নিয়ে গেলেও তার ফ্লেকশনের ফাংশন ইনট্যাক্ট থাকবে, এক্সট্রা মাসল আছে তাকে আমি এক্সটেন্সর কাজে নিয়ে যাবো। পয়েন্টার টেরিস নিতে পারি, ডিস্কে ফ্লেকশন করতেছে তিনটা, তার দুইটাকে নিয়ে নিতে পারি, যেমন ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস কে নিলাম, পামারিস লঙ্গাস কে নিলাম, স্টিল দেন দুইটা মাসল নেওয়ার পরেও ফ্লেক্সর রিস্টকে ফ্লেকশন ইনট্যাক্ট থাকবে, কারণ ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস আছে, ফ্লেক্সর কার্পি আলনারিস আছে, অথবা ফ্লেক্সর কার্পি আলনারিস নিলাম, পামারিস লঙ্গাস নিলাম, তারপরেও ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস আছে। বুঝতে পারছি? তাহলে স্পেয়ারেবল মাসল ফ্লেক্সর গ্রুপকে ট্রান্সফার করে দিই আমরা এক্সটেন্সর কাজে। আন্ডারস্ট্যান্ড? ওকে, তোমরা কি বুঝতে পারতেছো আমি কি বলতে চাচ্ছি? একটা ছেলেকে খুঁজি, কামাল আহমেদ, কামাল আহমেদ, কামাল, কামাল আহমেদ, কামাল, কামাল, কামাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ কামাল, তুমি বলো যে আমরা কি বলতে চাচ্ছি, বুঝতে পারছো তো? জি স্যার। তাহলে এই টেন্ডনটাকে ট্রান্সফার, আচ্ছা ঠিক আছে, এই ব্যাপারে ডিটেলস তোমাদের সাথে আলোচনা করতে যাব না, কারণ সেটা আরো ডিটেলস তোমাদের লাগবে না। তো ট্রিটমেন্ট অফ রেডিয়াল নার্ভ পালসি কি হতে পারে এটা বুঝতে পারছো তো, তাই না? ওকে, শেষ। বুঝছো? বলো কেউ, তোমরা বুঝতে পারছো কি কি বললাম? আর কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন আছে কারো?
No, sir. হ্যালো? আচ্ছা তাহলে আমরা আগাই যাই। আমাদের এক জিনিসে পড়ে থাকলে তো হবে না। ইন্টারাপ্টেড নিউরোপ্যাথি। ইন্টারাপ্টেড নিউরোপ্যাথিটা কি? এটাকে একটু ছোট করতে যাচ্ছি। হ্যাঁ। স্ক্রিন দেখতে পাচ্ছ ইন্টারাপ্টেড নিউরোপ্যাথি, হ্যাঁ? ইন্টারাপ্টেড নিউরোপ্যাথিস are a group of disorder of the peripheral nerves that are characterized by pain and or loss of function, motor and or sensory of the nerves as a result of chronic compression. কি আমরা তোমাদের বলেছিলাম যে একটা জিনিস পড়াতে যাচ্ছিলাম যে কার্পাল টানেল সিনড্রোম। কার্পাল টানেলের মধ্যে মিডিয়ান নার্ভটা কম্প্রেশন হয়ে যাচ্ছে, হ্যাঁ? তো এখানে কি যে কার্পাল টানেল সিনড্রোম CTS কার্পাল টানেল সিনড্রোম is a medical condition due to compression of the median nerve as it travels through the carpal tunnel at the wrist. Anatomy তুমি বলেছি যে এটা narrow passageway wrist about an inch wide are floor and sides formed by the small carpal bones and roof formed by the strong transverse carpal ligaments. Content কি median nerve are 9 flexor tendons of fingers and thumb. এই তো এই 10টা স্ট্রাকচার পাস করে, তো যার জন্য হয় দ্যাট ইজ দ্য কার্পাল টানেল। এখানে দেখো যে এই টানেলের মধ্যে দিয়ে 10টা স্ট্রাকচার গাদাগাদি করে পাস করে। তো বডিতে যদি কি হয় এই যে মিডিয়ান নার্ভ এন্ড 10টা ইয়ে যে সরি 9টা টেন্ডন পাস করতেছে। এই তো এখানে সিমটম গুলো কি হলমার্ক সাইন হচ্ছে যে পেইন, নামনেস এন্ড টিংলিং এন্ড মিডিয়ান নার্ভ ডিস্ট্রিবিউশন এরিয়া কি যে রেডিয়াল সাইডে বা ল্যাটারাল তোমরা বলো যে 3.5 ফিঙ্গার্স, যে থাম, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার এন্ড থাম সাইড অফ রিং ফিঙ্গার্স। পেইন ওরসেন এট নাইট, এই ব্যথাটা বেশি বাড়বে রাতের বেলা। weak grip strength and late case wasting of thenar muscle. Thenar muscle কোথায়? আমার হাত দেখতে পাচ্ছো? That is the thenar muscle. আমার হাত দেখতে পাও? জি স্যার। That is the thenar muscle, হ্যাঁ? This is the thenar, এটা hypothenar, the thenar muscle wasted হয়ে যায়। এই আচ্ছা সিম্পটম পরে চলে যাই। এই যে sensory distribution area, এটা তোমরা জানো সবাই। Pain orsen at night, রাতের বেলা ঘুম ভেঙে যায়, রাতের বেলা ঘুম ভেঙে যায় ব্যথার জন্য। আচ্ছা কজেস কি আননোন কজ একটা যে কারো হতে পারে। এছাড়া রিস্ক ফ্যাক্টরস গুলো কি কি, যেমন ওবেসিটি বললাম যে ওই ছোট্ট টানেলের মধ্যে 10টা স্ট্রাকচার যাচ্ছে, তো ওখানে যদি একটু ওবেসিটি হয়, ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, তাহলে কার্পাল টানেল সিনড্রোম হয়, মিডিয়ান নার্ভটা কম্প্রেশন হয়ে যায়। প্রেগন্যান্সিতে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, তখন মিডিয়ান নার্ভটা কম্প্রেশন হয়ে যায়। জেনেটিক্স মানে কারো কারো বডি স্ট্রাকচারই এরকম থাকে যে ওই টানেলটা একটু টাইট ছোট, ফ্যামিলিগতভাবে, তো তখন এই সিটিএস হতে পারে। ট্রমা, ওখানে রিস্টে যদি কার্পাল বোন গুলো কোন কার্পাল বোন ডিসলোকেশন বা ফ্র্যাকচার হয়ে ওখানে ওই টানেলের মধ্যে চাপ দেয়, তাহলে ওখানে মিডিয়ান নার্ভটা কম্প্রেশন হতে পারে, ট্রমা। আচ্ছা তারপর কি রিপিটেটেড রিস্ট বা কারো কাজের ধরনটাই যদি এরকম থাকে যে রিস্টকে বারবার ফ্লেকশন করে করে কাজ করতে হচ্ছে, সারাদিন রিস্টকে ফ্লেকশন করে করে অনেক কাজ করতে হচ্ছে, অনেক কাজ, তো ভারী কাজ বা রিস্কে ফ্লেকশন করে বেশি কাজ করতে হচ্ছে, তাদের ওই জায়গায় একটু ইনফ্লামেশন হয়ে বা সোয়েলিং হয়ে মিডিয়ান নার্ভ কম্প্রেশন হতে পারে। রিউমাটয়েড আর্থ্রাইটিস, ওখানে টেন্ডন গুলোতে রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা হচ্ছে ডিজিজ অফ দ্য টেন্ডনস অলসো। তো মানে টেন্ডন গুলোতে বা নিচে কার্পাল বোন গুলোতে যে জয়েন্ট আছে, ইন্টারকার্পাল জয়েন্টস, ওগুলোতে সোয়েলিং হয়ে কার্পাল টানেলে কম্প্রেশন হতে পারে, রিউমাটয়েড আর্থ্রাইটিস। আচ্ছা হাইপোথাইরয়েডিজমে কি হবে যে ইরিমা হবে পেশেন্টের, তো তখন এই কি বলে পেশেন্ট মোটা হয়ে যায়, ফ্যাট অ্যাকুমুলেশন হয়, ফ্যাট সোয়েল হয়ে যায়, ফ্যাট সেল গুলো ইডিমা হয়, তো তখন এরকম কার্পাল টানেল সিনড্রোম হবে। টিউমারস, যেমন ওই জায়গায় যদি লাইপোমা, গ্যাংগ্লিয়ন, ভাস্কুলার ম্যালফরমেশন যদি হয়, যেমন কি হেমানজিওমা, ভাস্কুলার ম্যালফরমেশন মানে হেমানজিওমা যদি হয়, তাহলে ওখানে কার্পাল টানেলের মধ্যে এমনিতে জায়গা কম, ওখানে যদি কোনো টিউমার হয় তো কার্পাল টানেল সিনড্রোম হবে। ওকে, তো দিস ইজ দ্য কজেস। সিটিএস কি ডায়াগনোসিস, সিম্পটমস, ক্লিনিক্যাল ফাইন্ডিংস হচ্ছে ফ্যালেন্স সাইন হচ্ছে পেইন, প্যাস্টিশিয়া দ্য মিডিয়ান নার্ভ, ইনারভেটেড ফিঙ্গার্স with 1 minute of least flexion,
ফ্যালেন্স সাইনটা PHALEN অ্যাপোস্ট্রোফি এস। ফ্যালেন্স সাইনটা কি? আমার হাতকে দেখো, আমাকে দেখো, আমাকে দেখা যাচ্ছে? জি স্যার। আমরা যদি রোগীকে বলি যে রিস্টকে এভাবে ধরে রাখো 1 মিনিট বা 2 মিনিট, রিস্টকে যদি এভাবে ধরে রাখো হাতকে, তাহলে যেই হাতে তার কার্পাল টানেল সিনড্রোম আছে সেই হাতে মানে পেইন অ্যাগ্রাভেট করবে। এমনিতে মিডিয়ান নার্ভটা কার্পাল টানেলের মধ্যে চাপের মধ্যে আছে, তারপর রিস্টকে যদি এভাবে হাইপারফ্লেকশন করে রাখা হয় তাহলে মিডিয়ান নার্ভটা আরো চাপের মধ্যে পড়বে, তখন পেইন অ্যাগ্রাভেট করবে। দ্যাট ইজ দ্য ফ্যালেন্স সাইন। ঠিক আছে, দেখতে পেয়েছো আমাকে? Yes, স্যার। এভাবে ধরে রাখো, পেশেন্টকে এভাবে ধরে রাখতে বলো, অথবা তুমি এভাবে ধরে রাখো, ওকে? বা পেশেন্টকে এক হাত দিয়ে এভাবে ধরে রাখতে বলো। দ্যাট ইজ দ্য ফ্যালেন্স সাইন। এই টিনাল সাইনটা কি? পেইন প্যারাস্থেসিয়া মিডিয়ান ইনার্ভেটেড ফিঙ্গার্স। এখানে যদি পারকাশন করি ওভার দ্য মিডিয়ান নার্ভ, কার্পাল টানেলের মধ্যে যদি মিডিয়ান নার্ভকে আমরা এরকম পারকাশন করি, তাহলে মিডিয়ান নার্ভ ডিস্ট্রিবিউটেড এরিয়া, সেন্সরি এরিয়ায় পেইন প্যারাস্থেসিয়া পাওয়া যাবে। এটাকে বলে টিনাল সাইন, নার্ভের উপরে যদি আমরা পারকাস করি। আচ্ছা, আর কার্পাল কম্প্রেশন টেস্ট, এটা একই জিনিস। এই যদি মিডিয়ান নার্ভের উপরে এই জায়গাটায় কার্পাল টানেলের উপর যদি চাপ দেই তাহলে সে পেইন ফিল করবে। আচ্ছা, আর হ্যান্ড এলিভেশন টেস্ট, যে তাকে যদি 2 হাত উপরে তুলে রাখতে বলা হয় তাহলে সিম্পটম অ্যাগ্রাভেট করতে পারে। এই 2 মিনিট। এই ঠিক আছে। তো ফ্যালেন্স সাইন, টিলেন্স সাইন, কার্পাল কম্প্রেশন টেস্ট, এগুলোই হচ্ছে যে তোমার হ্যান্ড এলিভেশন, ওটা লাগবে না। আচ্ছা, তাহলে সিটিএস। আর ইনভেস্টিগেশন কি করা যায়? এনসিএস, যে নার্ভ কন্ডাকশন স্টাডি। নার্ভ কন্ডাকশন স্টাডিটা কিভাবে করে? একটা প্রপ, একটা নিডল নার্ভের প্রক্সিমালি ইন্ট্রোডিউস করে দেওয়া হয় আর ডিস্টালি ইন্ট্রোডিউস করে দেওয়া হয়। তারপর ওখানে একটা হালকা স্টিমুলেশন করা হয়, এই নিডল থেকে এই নিডলে নার্ভটা একটা ইলেকট্রিক হালকা স্টিমুলেশন দেওয়া হয়। স্টিমুলেশনটা কত দ্রুত পাস করলো সেইটা রেকর্ড করা হয় আর কি, বুঝছো? তো যদি নার্ভে কম্প্রেশন থাকে কোথাও, তাহলে এই স্টিমুলেশনটা একটু স্লো হয়ে যাবে, বুঝছো? স্টিমুলেশনটা একটু স্লো হয়ে যাবে। স্লো হয়ে গেলে হ্যাঁ, তাহলে নার্ভটা কোথাও কম্প্রেশন আছে। তারপর স্পেসিফিক বোঝা যাবে যে তোমার যেই সাইটের প্রক্সিমাল থেকে ডিস্টাল যেতে স্লো হয়ে যাচ্ছে, তাহলে ওই জায়গায় নার্ভটা কম্প্রেশনে আছে। আন্ডারস্ট্যান্ড? ওকে, বুঝতে পারছো? এভাবে নার্ভ কন্ডাকশন স্টাডি করে এই নার্ভ এনসিএস তোমরা লিখবা না, তোমরা লিখবা নার্ভ কন্ডাকশন স্টাডি ইনভেস্টিগেশন, নার্ভ কন্ডাকশন স্টাডি। আর বুঝতেই পারতেছো, কোনো যদি ফ্র্যাকচার বা ট্রমা হিস্ট্রি থাকে তাহলে ওই জায়গাটা এক্সরে করতে হবে, কোনো টিউমার থাকলে এমআরআই করতে হবে, সফট টিস্যু টিউমার থাকলে এমআরআই করতে হবে, কোনো সফট টিস্যু টিউমার বা হেমানজিওমা থাকলে এমআরআই করতে হবে, কোনো ফ্র্যাকচার যদি সাসপেক্ট করো তাহলে রিস্টের এক্সরে করতে হবে। কিন্তু নার্ভটাকে কন্ডাকশনটা দেখাটা ওটা হচ্ছে যে মানে আসল ডায়াগনোসিস আর কি। তো নার্ভ কন্ডাকশন স্টাডিটা করতেই হবে, মাস্ট। ট্রিটমেন্ট কি? একটা স্প্রিন দিয়ে রাখতে পারে, যে আমার ছবি, আমাকে দেখো, আমার হাতকে দেখো, রিস্টকে ফ্লেকশন করে রাখলে ব্যথা বাড়ে। রাতের বেলা কি হয়, যে ঘুমের মধ্যে রিস্ট এরকম ফ্লেকশন হয়ে যায়, তখন রাতের বেলা এই জন্য ব্যথাটা বাড়ে। তো আমরা যদি রাতের বেলা হাতে একটা কক আপ স্প্রিন্ট, যেটা যে রেডিয়াল নার্ভে পড়লাম, কক আপ স্প্রিন্ট একটা দিয়ে রাখা হয়, রিস্টকে যদি একটু এক্সটেনশন করে দিয়ে রাখা হয়, তাহলে নার্ভটা একটু ফ্রি থাকবে। তো তাহলে ব্যথা হবে না রাতের বেলা। তো সেটা হচ্ছে স্প্রিন্টস। এই কর্টিকোস্টেরয়েড ইনজেকশন, এই জায়গায় কার্পাল টানেলে স্টেরয়েড ইনজেকশন দিলে স্টেরয়েড কি করবে? লোকাল ইডিমা কমায়। স্টেরয়েড, কর্টিকোস্টেরয়েড বা স্টেরয়েড লোকাল ইডিমা কমায়। তো কার্পাল টানেলের মধ্যে যদি স্টেরয়েড ইনজেকশন পুশ করে দেওয়া হয়, নার্ভের মধ্যে না, মাইন্ড ইট, নার্ভে না, কার্পাল টানেলের মধ্যে, তাহলে আশেপাশে ইডিমা কমে গেলে তার একটু স্পেস বাড়বে, তখন পেশেন্টের একটু পেইনটা রিলিফ হবে। আর ডেফিনিট সার্জারি কি? কার্পাল টানেলকে রিলিজ করে দিয়া। মানেটা কি? যে এটা একটা অসিও ফাশাল টানেল, ফাশাকে কেটে দাও। এই ডেফিনিট সার্জারি। লিভ করতেছি এই পেজটা, হ্যাঁ? আচ্ছা, 3 মিনিট আছে মিটিং এর টাইম। দেখো এখানে, দেখো যে কার্পাল টানেলে যে ফাশাকে রিলিজ করে দেওয়া, ওখানে স্কিন ইনসিশন দেওয়ার পর যে টাফ যে কার্পাল ফাশা, ওটাকে আমরা কেটে দিই। কেটে দিলে কি হলো, যে নিচে যে মিডিয়ান নার্ভ আর টেন্ডন গুলো চাপ থেকে মুক্ত হলো, রিলিজ হয়ে গেল। এই ফাশাকে কেটে দিলাম।
এই পচা হাতটা আমার, তো এই হাতে আমি দেখাচ্ছি যে যে এই এই অংশটুকু একটা ইনসিশন দিয়ে এটা এক্সটেন্ড করতে হলে রিস্টের সাইডে একটু এদিকে এক্সটেন্ড করতে হয়। আর ইনসিশন মার্কটা হচ্ছে যে এই অ্যাড টু কার্পাল টানেল এখান থেকে এই পর্যন্ত। ইনসিশন মার্কটা কিভাবে হবে, যে রিং ফিঙ্গারের রেডিয়াল সাইড বরাবর একটা ইমাজিনারি লাইন আর থাম এক্সটেন্ড করে তার আলনার সাইড বরাবর একটা ইমাজিনারি লাইন টানলে এই দুইটা লাইন যেখানে মিট করে ওখান থেকে ইনসিশনটা শুরু হয়ে যাবে রিস্টের ক্রিজ পর্যন্ত। আর যদি এক্সটেন্ড করা লাগে প্রক্সিমালি তাহলে করতে হবে একটু আলনার সাইডে, রেডিয়াল সাইডে এক্সটেন্ড করা যাবে না। কেন? এখানে মিডিয়ান নার্ভের একটা সেন্সরি ব্রাঞ্চ থাকতে পারে, তো সেটা এই জায়গায় মিডিয়ান নার্ভের সেন্সরি ব্রাঞ্চটা কেটে যেতে পারে। তাহলে ফ্রিজের পরেও যদি এক্সটেন্ড করা লাগে তাহলে আলনার সাইডে সামান্য একটু এক্সটেনশন। এই তাহলে দিস ইজ দা ইনসিশন লাইন এট এখান থেকে একটু অফ কার্পাল টানেল রিলিজ। ওকে, হয়েছে? ঠিক আছে, ওকে। তো এই মিডিয়ান নার্ভে নার্ভ ইন্টারপ্যাথ নিউরোপ্যাথি, ইন্টারাপ্টমেন্ট নিউরোপ্যাথি শর্ট নোট আসতে পারে। ইন্টারাপ্টমেন্ট নিউরোপ্যাথি শর্ট নোট আসলে এই ইন্টারাপ্টমেন্ট নিউরোপ্যাথি ডেফিনিশনটা বলে কার্পাল টানেল সিনড্রোম সম্পর্কে একটু বলে দিলা, লিখে দিলা, ঠিক আছে? তারপর কার্পাল টানেল সিনড্রোম শর্ট নোট আসতে পারে, এটা লিখে দিলা। ভাইবা বোর্ডে জিজ্ঞেস করতে পারে, এটা লিখে দিলা। বুঝছো? ইভেন কারো যদি এটা সম্পর্কে মানে যেটা বললাম যে সেদিন বললাম যে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজে এক স্টুডেন্ট ভাইবা বোর্ডে কার্পাল টানেল সিনড্রোম A to Z বলে দিচ্ছে, ওর ভাইবাটা খুব ভালো হয়ে গেছিল ওই দিন। আচ্ছা, তো তো হলো তো এই, তো আমরা এখানে শেষ করতেছি এটা এখন। ইয়েটা চলে যাবে 1 মিনিটের মধ্যে, তোমার জুমটা বন্ধ হয়ে যাবে, আবার জুমটা অন করবা। আমরা আর 15 মিনিট একটু ইয়েটা পড়বো, তোমার ক্ল হ্যান্ডটা পড়বো, কেমন? তো জুম বন্ধ হয়ে গেলে আবার এই নাম্বার দিয়ে জুমটা ওপেন করব, তাই তো? জি স্যার। আচ্ছা, জুম বন্ধ হয়ে গেলে তোমরা আবার জুমটা ওপেন করে ফেলবা। হ্যাঁ স্যার আমি এখনই স্যার অফ করে আবার অন করতেছি। হ্যাঁ, ঠিক আছে, এখনই অফ করে অন করো। আচ্ছা, আমরা আমরা কি আবার ঢুকতে পেরেছি? Yes, sir. জি স্যার। আচ্ছা, সবাই ঢুকেছে? আচ্ছা, ঢুকতে থাকুক। আমরা এখন একটু বলতে চাই যে ক্ল হ্যান্ড। তো এতক্ষণ আমরা রেডিয়াল নার্ভের একটা প্রবলেম পড়লাম যে রিজ ড্রপ, ওটা তোমাদের শর্ট নোট অসপি এগুলোতে আসবে, ভাইও জিজ্ঞেস করতে পারে। একটা পড়লাম যে কার্পাল টানেল সিনড্রোম বা ইন্টারপ্যাথ নিউরোপ্যাথি, ওটাও তোমাদের ইন্টারপ্যাথ নিউরোপ্যাথি শর্ট নোট আসতে পারে রিটেনে, অর কার্পাল টানেল সিনড্রোম নামে আসতে পারে, ভাইও জিজ্ঞেস করতে পারে। এই আচ্ছা, আর এখন একটা বলবো যে ক্ল হ্যান্ড। আচ্ছা, ইন্টারপ্যাথ নিউরোপ্যাথি ওটা হচ্ছে, সরি কার্পাল টানেল সিনড্রোম ওটা মিডিয়ান নার্ভে কমপ্লিশন হচ্ছে। আর এখন হচ্ছে ক্ল হ্যান্ড পড়তেছি। ক্ল হ্যান্ডটা কি, যে এটা ইউজুয়ালি মেইনলি
আলনার নার্ভে কম্প্রেশন হলে হয়। আচ্ছা, তোমরা সবাই আসছো? এখানে দেখো 3টা ছবি আছে। একেবারে বাম দিকের ছবি একটা, মাঝখানের একটা ছবি এন্ড ডান দিকের একটা ছবি। ঠিক আছে? এই 3টা ছবির সম্পর্কে আমরা একটু জানতে চাই যে 3টা কার। একটা পেশেন্ট বাম দিকের হাতটা তার অ্যান্টেরোপোস্টিরিয়র এরকম দেখা যাচ্ছে, ল্যাটারালি এরকম দেখা যায়। ল্যাটারালি দেখো, একটু মনোযোগ দিয়ে দেখো, এরকম দেখা যায়। আচ্ছা, একটা রোগী দেখো যে এটা তুমি তুমি বাম দিকের ছবিটা আবার দেখো, যেখানে হচ্ছে যে থাম, ইন্ডেক্স এন্ড মিডল ফিঙ্গার ঠিক আছে, এই রিং ফিঙ্গার এন্ড লিটল ফিঙ্গার এরকম ক্ল হয়ে আছে, ফ্লেকশন হয়ে আছে, তাই না? ভাঁজ হয়ে আছে। ল্যাটারালি দেখলে তার মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট গুলো, এই রিং ফিঙ্গার এন্ড লিটল ফিঙ্গারের মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্ট গুলো হাইপার এক্সটেন্ড হয়ে আছে, আর ইন্টারফ্যারেঞ্জিয়াল জয়েন্ট গুলো ফ্লেকশন অবস্থায় আছে। এটা একটা হাত। এই হাতটা দেখো, এই হাতটা সে পুরো সবগুলো আঙ্গুল সোজা করতে পারে। হোয়াট ইজ দ্য প্রবলেম? প্রবলেম ইজ দ্যাট থামটা আমাদের থাকে হচ্ছে যে রাইট অ্যাঙ্গেলে সামনে, থামটা অন্যান্য আঙ্গুলের সাথে প্যারালাল আছে। আচ্ছা, আমার আমার হাতটা দেখো, আমার হাতটা দেখো, দেখছো? আমার হাতটা দেখতে পাচ্ছো ভিডিওতে? ভিডিও দেখা যাচ্ছে না। ও, ভিডিও হাউ টু শো? আচ্ছা, এসকেপ করতে হবে না। আচ্ছা, ও ইয়েস, ভিডিও, ইয়েস ইয়েস, হ্যাঁ এখন দেখা যাচ্ছে। ইয়েস। তো যে আমার হাতটা দেখো, হ্যাঁ। তো এই পৃথিবীতে একমাত্র মানুষ হচ্ছে যে থামটা হচ্ছে যে এই 4টা আঙ্গুলের সাথে থাকে না। আমাদের হাতের থামটা হচ্ছে এই অন্যান্য 4টা আঙ্গুলের রাইট অ্যাঙ্গেলে থাকে, থামটা থাকে সামনে। ঠিক আছে? দেখো এইরকম আমাদের থামটা থাকে এই 4টা আঙ্গুলের লাইনে থাকে না, এরকম থাকে না। দেখো, এরকম থাকে না আমাদের থাম, এরকম থাকে না, এরকম না। আমাদের থাম থাকে ওই 4টা আঙ্গুলের সামনে, রাইট অ্যাঙ্গেলে। এই 4টা আঙ্গুলকে যদি একটা প্লেন করা হয়, এই প্লেনের রাইট অ্যাঙ্গেলে আমাদের থামটা থাকে। তো পৃথিবীতে শুধু মানুষকেই আল্লাহ তাআলা এভাবে বানিয়েছেন যে থামটা রাইট অ্যাঙ্গেলে। ওকে, আন্ডারস্ট্যান্ড? আর কোনো প্রাণীর এরকম নাই। আমাদের কাছাকাছি প্রাণী হচ্ছে যে এপস, তো তার ছোট রুডিমেন্টারি থাম থাকে এবং থামটা থাকে এরকম অন্য ফিঙ্গারের যে প্যারালাল থাকে, কিন্তু আমাদেরই থামটা এরকম সামনে থাকে। এই জন্য আমরাই শুধু যে লার্জ অবজেক্ট এভাবে ধরতে পারি, এভাবে করে গাছের গুড়ি বা খাম্বা ধরতে পারি, একটা মানুষের গলা টিপে ধরতে পারি, আমরাই শুধু গলা টিপে এভাবে মেরে ফেলতে পারি, থাম এভাবে ধরতে পারি। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারছো কথাটা? তো মাঝখানের পিকচারটা এরকম, এই থামটা রাইট অ্যাঙ্গেলে চলে গেছে আর কি, এই। আর ডান দিকের পিকচারটা দেখো, এটা হচ্ছে অ্যাক্টিভ। তো ওকে যদি বলা হয়, যে পেশেন্টকে যদি বলা হচ্ছে যে তুমি এক্সটেন্ড করো, সে এক্সটেন্ড করতেছে, ফিঙ্গার্স গুলো ফ্লেকশন করো, তো সে এই 2টা ফিঙ্গার ফ্লেকশন করতেছে, রিং এন্ড লিটল ফিঙ্গার ফ্লেকশন করতেছে, এই 3টা ফিঙ্গার ফ্লেকশন করতে পারতেছে না। তো এই 3টা ছবির একটু পার্থক্যটা কেন এরকম হলো আমরা একটু দেখে নিব আজকে, ঠিক আছে? ওকে, বিশেষ করে বাম দিকের ছবিটা তোমাদের লাগবে, যেটা আমি বলতেছিলাম যে বাম দিকের ছবিটা আসলে ক্ল হ্যান্ড। এখানে কি হয়? আলনার ক্ল হ্যান্ড বলে ওটাকে। আলনার সাইড, আলনার নার্ভ ইনজুরির জন্য যে ক্ল হ্যান্ডটা হয় সেটাকে বলে আলনার ক্ল হ্যান্ড। তো কি আলনার ক্ল হ্যান্ড? এটা কি abnormal hand position that develops due to injury to the ulnar nerve. Ulnar nerve ইনজুরি হয়ে গেলে আলনার ক্ল হ্যান্ড হয়। ইউজুয়ালি এই ইনজুরিটা যদি হয় at the wrist, around the wrist, বা at around the wrist, তাহলে হবে আলনার ক্ল হ্যান্ড। আর ক্ল হ্যান্ডটা কেন হলো, কোশ্চেন আসতে পারে না, কেন বেঁকে গেল আঙ্গুলগুলো? তো এখানে দেখো, এটাকে আমি যদি একটু ছোট করি, হ্যাঁ, তাহলে তোমরা এখানে কি এটা কেন আসছে? যাও। তো এই আলনার ক্ল হ্যান্ড হয় যে 4th and 5th ফিঙ্গার্স গুলো এক্সটেন্ড হয়ে যায়। হাইপার এক্সটেনশন থাকে হচ্ছে মেটাকার্পোফ্যালেঞ্জিয়াল জয়েন্টসে, আর ফ্লেক্স থাকে ইন্টারফ্যারেঞ্জিয়াল জয়েন্টসে।
হাইপার এক্সটেনশন থাকে, এই যে দেখো এই ছবিতে হাইপার এক্সটেনশন মেটাকার্পোফ্যারিঞ্জিয়াল জয়েন্ট অ্যান্ড ফ্লেকশন থাকে ইন্টারফ্যারিঞ্জিয়াল জয়েন্ট, দ্যাট ইজ দ্য ক্ল হ্যান্ড। হাইপার এক্সটেনশন মেটাকার্পোফ্যারিঞ্জিয়াল জয়েন্ট আর ফ্লেকশন হচ্ছে ইন্টারফ্যারিঞ্জিয়াল জয়েন্ট। আলনার ক্ল হ্যান্ড ফোর্থ অ্যান্ড ফিফথ ফিঙ্গার্স, মানে রিং ফিঙ্গার অ্যান্ড লিটল ফিঙ্গার। why it's happening? আলনার নার্ভ কাকে ডিস্ট্রিবিউশন করে, আমাদের সাপ্লাই দেয়? আলনার নার্ভ অ্যাকচুয়ালি মেইনলি হ্যান্ডের মাসেলগুলোকে সাপ্লাই দেয়। হ্যান্ডের মাসেল কয়টা তোমরা সেদিন বলেছো, 5 গ্রুপে 4টা করে 20টা মাসেল। তার মধ্যে আলনা কাকে সাপ্লাই দিচ্ছে? ও হচ্ছে যে ফ্লেক্সোডিস্ট্রাম প্রোফান্ডাস, এটা তো ফোরামের মাসেল, ওকে সাপ্লাই দিচ্ছে। আলনার হাফ অফ ফ্লেক্সোডিস্ট্রাম প্রোফান্ডাস, তার মানে এটা হচ্ছে ফ্লেক্সোডিস্ট্রাম প্রোফান্ডাসের যেই দুইটা টেন্ডন রিং ফিঙ্গার এন্ড লিটল ফিঙ্গারে আসছে, ওই হাফটুকুতে সাপ্লাই দিচ্ছে আলনার নার্ভ, এটা হচ্ছে ফোরামে। আর হ্যান্ডে এসে থার্ড ফোর্থ lumbricals 4টা, ফার্স্ট সেকেন্ড lumbricals supplied by the median nerve and third and fourth lumbricals যেখান থেকে আসছে টুইক হচ্ছে যে এই dorsal digital expansion of ring and little finger, ওই দুইটা lumbricals কে সাপ্লাই দিচ্ছে ulnar nerve। interosseous muscles এ কয়টা, যে 4টা dorsal interossei and 4টা palmar interossei, all 4 dorsal interossei and all 4 palmar interossei supplied by ulnar nerve। তো সবগুলো interosseous muscles supplied by the ulnar nerve। আর adductor pollicis, এটা হচ্ছে thenar গ্রুপের মাসল। adductor pollicis thenar গ্রুপের মাসল, এই adductor pollicis thenar গ্রুপের মাসল, এইটা supplied by ulnar nerve, adduction করে। এটা সাপ্লাইড বাই ulnar nerve, adductor pollicis thenar গ্রুপের মাসল, এটা সাপ্লাইড বাই ulnar nerve। ওকে, আচ্ছা এখন আর হাইপোথেনার, 4টা হাইপোথেনার যেটা এখানে আছে, যেটা 4টা হাইপোথেনার সাপ্লাইড বাই দা ulnar nerve, ওটা লেখা হয়নি এখানে, সরি। আচ্ছা এখন তাহলে হ্যান্ডের সবগুলো মাসলই সাপ্লাইড বাই দা ulnar nerve। এখন যেটা হচ্ছে যে যদি ulnar nerve injury at the wrist level, এইটাকে আমরা বলি low ulnar nerve injury। ulnar nerve injury at the wrist level, তাহলে কি হলো যে এখানে যে intrinsic muscles of the hand, এই ছোট ছোট মাসলকে বলা হয় intrinsic muscles of the hand, এগুলো প্যারালাইসিস হয়ে যায়। তাহলে কি প্যারালাইসিস হলো, আবার মনে করো যে থার্ড এন্ড ফোর্থ lumbricals, 4টা palmar interossei, 4টা dorsal interossei প্যারালাইসিস হয়ে গেল। বাট কি প্যারালিসিস হলো না, ulnar nerve সাপ্লাই দিচ্ছে, সেটা হচ্ছে কি ফ্লেক্সোডিস্ট্রাম প্রোফান্ডাস, প্যারালাইসিস হয় নাই, কারণ ফ্লেক্সোডিস্ট্রাম প্রোফান্ডাস কে ulnar nerve সাপ্লাই দেয় এট দ্য ফোরাম লেভেলে। তো তাহলে ইন্ট্রিনসিক মাসলস অফ দ্য হ্যান্ড প্যারালাইসিস হয়ে যাচ্ছে, হয়ে গেলে কি হবে, কি প্রবলেমটা? প্রবলেমটা কি, যে এই যে দেখো ইন্ট্রিনসিক মাসলস এন্ড lumbricals প্যারালাইসিস হয়ে যায়। তাহলে এই dorsal and palmar interossei and dorsal and palmar interossei অ্যারাইজ করে কোত্থেকে? এটা হচ্ছে মেটাকার্পাল বোন গুলো থেকে অ্যারাইজ করে। আর lumbricals কোত্থেকে অ্যারাইজ করে? lumbricals অরিজিন নেয় হচ্ছে টেন্ডন থেকে। কোন টেন্ডন? ফ্লেক্সোডিস্ট্রাম প্রোফান্ডাস এর টেন্ডন থেকে lumbricals অ্যারাইজ করে। ফ্লেক্সোডিস্ট্রাম প্রোফান্ডাস এর টেন্ডন থেকে lumbricals অ্যারাইজ করে। তো এই interossei মাসল গুলো, palmar and dorsal interossei muscle and lumbricals গুলো মিলিত হয়ে কি করে, একটা ডরসাল ডিজিটাল এক্সপ্যানশন তৈরি করে। ডরসাল ডিজিটাল এক্সপ্যানশন তৈরি করে, যেমন এখান থেকে তৈরি করে এখানে গেল, এখান থেকে তৈরি করে এখানে, ফার্স্ট palmar interossei, ফার্স্ট dorsal interossei and lumbricals, সেকেন্ড palmar interossei, সেকেন্ড dorsal interossei, lumbricals, এই ডরসাল ডিজিটাল এক্সপ্যানশন তৈরি করলো। থার্ড গুলো মিলে ডরসাল ডিজিটাল এক্সপ্যানশন তৈরি করলো, ফোর্থ গুলো মিলে ডরসাল ডিজিটাল এক্সপ্যানশন তৈরি করলো। এখন কি হচ্ছে, এই মাসেল সবগুলোই প্যারালাইসিস হয়ে গেছে ulnar nerve এই জায়গায় রিস্টে ইনজুরি হয়ে যাওয়ার জন্য। শুধু স্পেয়ার করলো কে? ফার্স্ট সেকেন্ড lumbricals, ফার্স্ট এন্ড সেকেন্ড lumbricals স্পেয়ার করলো, টিকে থাকলো, ফার্স্ট এন্ড সেকেন্ড lumbricals স্পেয়ার করে গেল। কিন্তু তার মানে ইন্ডেক্স ফিঙ্গার এন্ড মিডল ফিঙ্গারের lumbricals স্পেয়ার করলো, কিন্তু রিং ফিঙ্গার এন্ড লিটল ফিঙ্গারের সবগুলো interossei and lumbricals প্যারালাইসিস হয়ে গেছে। তাহলে হচ্ছে যে ডরসাল ডিজিটাল এক্সপানশনের সব মাসেল প্যারালাইসিস হয়ে গেছে। আন্ডারস্ট্যান্ড? এতটুক পর্যন্ত তো বুঝছো? এতটুক স্যার। পর্যন্ত? ইয়েস। তাহলে সামনেরটা বলতে পারবো, আগাতে পারবো।
এক্সটেন্সর ডিজিটোরাম এক্সটেনশন করে মেটাকার্পোফ্যালিঞ্জিয়াল জয়েন্টকে। মেটাকার্পোফ্যালিঞ্জিয়াল জয়েন্ট একে স্ট্রংলি এক্সটেনশন করে, কিন্তু ইন্টারফ্যারিঞ্জিয়াল জয়েন্টকে অত স্ট্রংলি এক্সটেন্ড করতে পারে না এক্সটেন্সর ডিজিটোরাম। এই ইন্টারফ্যারিঞ্জিয়াল জয়েন্টকে স্ট্রংলি এক্সটেন্ড করে হচ্ছে এই ডরসাল ডিজিটাল এক্সপানশন, যেটা এখানে এসে দাঁড়াও দেখাচ্ছি। এই ডরসাল ডিজিটাল এক্সপানশন ইন্টারসি মাসেল অ্যান্ড লুম্বিকাস গুলো মিলে ডরসাল ডিজিটাল এক্সপানশন তৈরি করে। ওরা এদিক দিয়ে এসে ফিঙ্গারের পাশ দিয়ে যে এক্সটেন্সর সারফেসে চলে যায় এবং এখানে যে ডরসাল ডিজিটোরাম মাসেলের টেন্ডনের সাথে টেন্ডনে ইনসারশন নেয়। এদের টানে ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্ট গুলো এক্সটেন্ড হয় মেইনলি। তাহলে কি এক্সটেন্সর ডিজিটোরাম মেটাকার্পোফ্যারিঞ্জিয়াল জয়েন্টকে স্ট্রংলি এক্সটেন্ড করবে, আর ডরসাল ডিজিটাল এক্সপানশন গুলো এই টেন্ডনের মধ্যে ইনসারশন নিয়ে ও ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্ট গুলোকে স্ট্রংলি এক্সটেনশন করবে। এদের অপোনেন্ট হচ্ছে ফ্লেক্সর গ্রুপের ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস এন্ড ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস। ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস এন্ড ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস এদেরকে ফ্লেকশন করবে, আর এদের অপোনেন্ট এক্সটেন্সর ডিজিটোরাম এন্ড ডরসাল ডিজিটাল এক্সপানশন এদেরকে এক্সটেন্ড করবে। ঠিক আছে, এতটুকু বুঝছো তো? Yes, sir. ইয়েস, গুড। এতটুকু বুঝলেই হবে। এখন আমি বারবার বলতেছি যে এই এক্সটেন্সর ডিজিটোরাম সে মেটাকার্পোফ্যারিঞ্জিয়াল জয়েন্টকে এক্সটেন্ড করছে স্ট্রংলি, কিন্তু লুম্ব্রিকেলস আর ইন্টারশিয়াস মাসেল গুলোকে লাগে, যারা ডরসাল ডিজিটাল এক্সপানশন তৈরি করে, ওদেরকে লাগে এই ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্টকে এক্সটেন্ড করার জন্য। তো এখন যদি প্যারালাইসিস হয়ে যায় ইন্টারশিয়া মাসেল আর লুম্ব্রিকেলস, তার মানেটা হচ্ছে যারা মিলে ডরসাল ডিজিটাল এক্সপানশন তৈরি করে তারা যদি প্যারালাইসিস হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে হবে কি, এক্সটেন্সর ডিজিটোরাম মেটাকার্পোফ্যারিঞ্জিয়াল জয়েন্টকে স্ট্রংলি এক্সটেন্ড করতে পারবে, কিন্তু ও অত স্ট্রংলি ইন্টারফ্যারিঞ্জিয়াল জয়েন্টকে এক্সটেন্ড করতে পারবে না, যেটা হচ্ছে না এদের সাথে শক্তিতে পেরে উঠবে। যেমন ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস এন্ড ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস, এদেরকে যে টোনে যতটুকু টেনে রাখবে, শুধুমাত্র এক্সটেন্সর ডিজিটোরাম একা কাজ করলে এই ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্টকে এক্সটেন্ড করতে পারবে না। সেই জন্য রেস্টিং কন্ডিশনে এই ফিঙ্গার গুলো ফ্লেকশন হয়ে যাবে, কিন্তু এক্সটেন্সর ডিজিটোরাম যে আবার এই কি বলে যে এই যে কি বলে যে মেটাকার্পোফ্যারিঞ্জিয়াল জয়েন্টকে হাইপার এক্সটেন্ড করে রেখে দিবে। আন্ডারস্ট্যান্ড? এতটুকু বুঝতে পারছো? লাস্ট Yes, যে sir. কথাটা এই কথাটা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখন লাস্টে একটা কথা বললাম যে হাইপার এক্সটেন্ড করে রাখবে মেটাকার্পোফ্যারিঞ্জিয়াল জয়েন্ট। এক্সটেন্ড তো করবে, আবার হাইপার এক্সটেন্ড কেন বলতেছি? কারণটাই হচ্ছে ডরসাল ডিজিটাল এক্সপানশন ও এক্সটেন্সর ডিজিটোরামে টেন্ডনে ইনসারশন নিয়ে ও হেল্প করে ওকে যে ইন্টারফ্যারিঞ্জিয়াল জয়েন্ট গুলোকে এক্সটেন্ড করতে, কিন্তু ও আবার মেটাকার্পো শুনো, কচকচ শব্দ হচ্ছে, ও আবার মেটাকার্পো ডরসাল ডিজিটাল এক্সপানশনটা মেটাকার্পোফ্যারিঞ্জিয়াল জয়েন্টকে ফ্লেকশন করতে চায়। ডরসাল ডিজিটাল এক্সপানশন মেটাকার্পোফ্যারিঞ্জিয়াল জয়েন্টকে ফ্লেকশন করতে চায়। তো ডরসাল ডিজিটাল এক্সপানশন প্যারালাইসিস হয়ে গেছে, তাহলে মেটাকার্পোফ্যারিঞ্জিয়াল জয়েন্টকে যে ও ফ্লেকশন করতে চাচ্ছিল এক্সটেন্সর ডিজিটোরামের অপোনেন্ট হিসাবে, ও প্যারালাইসিস হয়ে গেলে এক্সটেন্সর ডিজিটোরাম মেটাকার্পোফ্যারিঞ্জিয়াল জয়েন্টকে হাইপার এক্সটেন্ড করে ফেলবে, কিন্তু ইন্টারফ্যারিঞ্জিয়াল জয়েন্টকে এক্সটেন্ড করতে পারবে না। তখন ফ্লেক্সর গ্রুপের মাসেলের যে টোনে, নরমাল টোনেই এই ইন্টারফ্যারিঞ্জিয়াল জয়েন্ট গুলো ফ্লেকশন হয়ে যাবে। সেটা হচ্ছে ছবিটা। এটা হচ্ছে ডরসাল ডিজিটাল এক্সপানশন কি করে, মেটাকার্পোফ্যারিঞ্জিয়াল জয়েন্টকে অ্যাকচুয়ালি ও ফ্লেকশন করে, ইন্টারফ্যারিঞ্জিয়াল জয়েন্টকে এক্সটেনশন করে। এইটাই প্যারালাইসিস হয়ে গেলে কি হবে, অপোজিট কাজটা হবে, যে মেটাকার্পোফ্যারিঞ্জিয়াল জয়েন্ট এক্সটেন্ড হয়ে যাবে হাইপার এক্সটেনশন এক্সটেন্সর ডিজিটোরামের জন্য, আর ইন্টারফ্যারিঞ্জিয়াল জয়েন্ট ফ্লেকশন কন্ডিশনে চলে যাবে। এই পজিশনটা হয়ে যাবে। এইটা metacarpopharyngeal joint hyperextension, interpharyngeal joint flexion. That is the
claw hand. That is the claw hand. এই এটা হচ্ছে claw hand. ঠিক আছে, এখন বুঝতে পারছো? Yes, sir. ক্লয়িং হলে কেন, যে এই যে রেস্টিং কন্ডিশনে ফ্লেক্সোডিজিটাম প্রফান্ডাস, ফ্লেক্সোডিজিটাম সুপারফিশিয়ালিস ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্টকে টেনে রেখে দিছে, সেই জন্য এই ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্ট গুলো ফ্লেকশন অ্যাটিটিউডে চলে যায়। ঠিক আছে, দ্যাট ইজ দ্য ক্ল হ্যান্ড। বুঝতে পারছো? Yes, sir. আচ্ছা, এখন স্যার আমাদের স্যার ক্লাস ছিল স্যার এখন 11টা থেকে। ওকে, তো আচ্ছা ক্ল হ্যান্ড তো কিছুটা বোঝা গেল, ঠিক আছে রাখি। আর ইয়েকে বলবা যে ওর নামটা কি যেন, মেয়েটার নাম কি, আমি নাম ভুলে যাই, ও ক্লাস করতেছে না কেন? তো শতাব্দী শতাব্দী ক্লাস করছে না কেন? শতাব্দীকে বলবে যে আমাকে কল করতে, শতাব্দীর সাথে কথা বলবা, বলবা যে আমাকে ফোন করতে। ঠিক আছে, ওকে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। Thank you, sir. Assalamu alaikum.